শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আমরা অনেক সময় চেষ্টা করি খেলাধুলোর সঙ্গে যুক্ত নানান বর্ণময় চরিত্রকে স্টুডিওয় নিয়ে আসতে। আজ আমাদের সঙ্গে রয়েছেন আকাশবাণী স্টুডিও উপস্থিত তারক দে। এবার তিনি কেন বর্ণময় সেটা একটু আমি বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তিনি একাধারে সিএবি স্কোরিং করেন এবং তার সঙ্গে আমার মাঠেই পরিচয় হয়েছিল অ্যাকচুয়ালি, এবং তখন আমি জানতে পারি তিনি শুধু স্কোরিং করেন না, খুব নিপুণভাবে করেন, সেটা আমি দেখেইছি চোখের সামনে। তার সঙ্গে তিনি কল্যাণীতে টোটো চালান। কি অদ্ভুত না? টোটো চালান দিনে তার জীবনের যে সংগ্রাম, তার অঙ্গ টোটো চালানো, এবং ক্রিকেটের প্রতি ভালোবাসার টানে তিনি শুধু খেলা দেখেননি, তিনি আম্পায়ারিং করেছেন এবং স্কোরিং এর মতো একটা কঠিন দুরূহ বিদ্যা কিন্তু রপ্ত করে এখন সিএবির অঙ্গ হিসেবে কাজ করছেন। তারকবাবু, আপনাকে স্টুডিও স্বাগত জানাই। নমস্কার। তারকবাবু, ক্রিকেটের সঙ্গে যোগটা আপনার কিভাবে শুরু হলো আমাদের যদি একটু জানান। ক্রিকেটে খুব কম সময় আসা হয়েছে, মানে সময়টা চলে গিয়েছিল অনেক, কারণ ইচ্ছে ছিল আরো ছোটবেলা থেকে আসার। তো আসা হয়েছে আমার ঠিক মাধ্যমিক পরীক্ষা পাস করার পর। আচ্ছা। তো গরিফা ইউনাইটেড ক্লাবের হয়ে ফার্স্ট আমি অ্যাডমিশন হই। খুব বিশেষ একটা খেলতে পারিনি, কেননা বয়সটা তখন হয়ে গেছিল। তখনই শুরু? তার আগে আপনি ডিউস বলে খেলেননি? ডিউস বল খেলেছি পাড়ার। আচ্ছা, কিন্তু এটাই একটা প্রপার ক্রিকেটিং অ্যাটমসফিয়ার পেলেন আপনি প্রথম তখন? একদম। ক্লাবটি আপনার স্থানীয় ক্লাব? একদম একদম। আপনার বাড়িটা কোথায়? বাড়িটা আমার নৈহাটি। নৈহাটি মানে আপনি ওই জেলাতেই? হ্যাঁ, আমি নৈহাটিতে আমার বাড়ি। তো সেই ক্রিকেটের সঙ্গে সেটা প্রথম একটা আলাপ পরিচয় যাকে বলা যেতে পারে, কিন্তু বেশি দিন আপনি ক্রিকেটার হিসেবে খেলতে পারেননি। তারপর কি ঘটলো? তারপর যখন দেখলাম, আমি স্যারের কাছে গেলাম, স্যার বললো তোমার তো অনেকটা এখন বয়স হয়ে গেছে। মানে ওই বয়সের সময় মাধ্যমিক পরীক্ষা হয়েছে, মানে আমার তখন অলরেডি প্লাস 16। অবশ্যই। তো ওই সময়ের কোনো ম্যাচ ছিল না বলে আমি তখন মনে হলো আমি স্কোরিংটা করব। আচ্ছা। স্যারের হাত ধরেই আমার স্কোরিংটা শেখা। আচ্ছা, হ্যাঁ, তখন আপনার ক্লাবের কোচের কাছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার মনে আছে আমি যখন ক্রিকেট খেলতাম তখন আমাদেরও স্কোরিং করতে হতো, যখন সাইডে বসে থাকতাম, কিন্তু সেই স্কোরিংটা হচ্ছে ওই ব্ল্যাক বোর্ডের মধ্যে নম্বর পাল্টে পাল্টে। আপনি যেটা করেন, যেটা অ্যাকচুয়াল স্কোরিং, সেটা কিন্তু নয়। তো অর্থাৎ এই দিকে আসার ইচ্ছে কেন? এখানে অনেক লেখালেখি, অনেক সজাগ থাকতে হয়, কোনো কিছু মিস করলেই সমস্যা। অর্থাৎ এই স্কোরিং এর প্রতি আকর্ষণটা কিসের থেকে এলো? আকর্ষণটা হচ্ছে বিশেষ করে আইডিয়াল ছিল ইডেন গার্ডেন্স। তো স্যারের কাছে গল্প শুনতাম। যখন অ্যাজ এ প্লেয়ার হিসেবে আসতে পারলাম না, তখন স্কোরার হিসেবে আমার ফার্স্ট আসা হয় ময়দানে, স্বর্গীয় কৌশিক সাহার হাত ধরে। তো কৌশিকদার সাথে আমার আলাপ হয় নৈহাটি মাঠে। তো ওনার কাছে আমি তখন স্কোরারের আগ্রহটা প্রকাশ করি। উনি তখন আমাকে টাউন ক্লাবে পাঠান, সুপার ওয়ানের হয়ে স্কোরিং ফার্স্ট আমার শুরু। মানে ইডেন গার্ডেন্সে বসার, কাজ করার আকর্ষণটা মূল একটা ব্যাপার ছিল, যে ওখানে বসে আমি কাজ করব স্কোরার হিসেবে, সেই কাজটা করতে পারবেন আপনি, এটা মনে হয়েছিল? একদম একদম, খুব স্বপ্ন ছিল, তার স্বপ্ন আমার সাকসেস হয়েছে। তখন থেকে আমার জার্নি শুরু। এটা কোন সাল? তখন 1999। আচ্ছা, আপনার বয়স কত হয়েছে তখন? তখন কত, 19-18 কাছে। তখন থেকে আপনি স্কোরিং এর দিকে চলে গেলেন? একদম রাইট। আচ্ছা, বেশ। তো সাবারবান ক্লাবে গেলেন। সেখানে কি স্কোরিং এ আরো প্রশিক্ষণ পেলেন? না, ওখানে কোনো প্রশিক্ষণ পাইনি, যেহেতু স্কোরিংটা আমার শিখবো, একটা ভালো জায়গায় করব, তারপরে একটা যেহেতু একটা বড় প্ল্যাটফর্ম, তারপরে অ্যাজ এ সিবিরও কিছু স্কোরিং তখন পেতাম, যেহেতু ময়দানের সাথে যুক্ত ছিলাম তখন। তারপরে আমাকে ময়দান থেকে বিদায় নিতে হলো। কেন? কেননা পারিবারিক কাজের জন্য প্রাইভেট একটা জীবন সংগ্রামে। একদম। তো আপনি ছেড়ে দিলেন একদম? কতদিন করেছিলেন প্রথম ফেজে? প্রথম পেজে করেছিলাম 4-5 বছর। 4-5 বছর করেছিলেন, তারপর আপনি চলে এলেন, একদম অন্য চাকরিতে চলে গেলেন? হ্যাঁ, প্রাইভেটে ঢুকে গেলাম, আর এদিকে তাকানো হয়নি। তবে ময়দান মন খুব টানতো। হ্যাঁ, অবশ্যই। খেলা দেখতেন তখন সেই সময়? ভীষণ ভীষণ খেলা দেখতাম। তো পরে একটা সময় শুনতে পারলাম যে সিবি মানে স্কোরার নিয়েছে, স্কোরার পরীক্ষা হচ্ছে। তা তখন আমি তো জানতে পাইনি, বা এরকম অনেকগুলো কতগুলো বছর কেটে গেছে, খবর পাইনি, বা এমন সময় পেয়েছি হয়তো হয়ে গেল পরীক্ষাগুলো আগে, দেরি হয়ে গেছে। আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। তবে মনটা খুব কাঁদতো যে স্কোরিং করব। তারপরে শুনলাম সিবি যখন প্রোভাইড করছে, আরো মানে মনের ভেতরটা আরো উত্তেজনা বেড়ে গেল, যে কখন ওই জায়গায় কিভাবে পৌঁছাবো। তখন বয়সটাও প্রায় হয়ে আসছে, তাই না? সবকিছুর একটা সময় আছে। তো তারপর আপনি পরীক্ষা দিলেন? পরীক্ষা আমি বসি হচ্ছে 2020 সালে। আচ্ছা, তাহলে শ্রোতা বন্ধুদের মনে করি দিই, 1999 উনি প্রথমবার শুরু করলেন 19 বছর বয়সে। তারপর কিছুদিন পর আপনাকে ছেড়ে দিতে হলো, আপনি চাকরিতে চলে গেলেন। আবার প্রায় 20 বছর পর, প্রায় 15। তো এতদিন আপনি টাচে থাকলেন কি করে? কারণ এই কাজটা আমি দেখেছি বেশ কঠিন। আমি সেটা নিয়েও কথা বলবো, আমরা স্কোরিং এ কি করতে হয়। সেই পরীক্ষা পাশ করার আপনার কনফিডেন্স ছিল? আপনি একদম অন্য চাকরি করতেন? টোটো চালানো কবে শুরু হলো? টোটো চালানো 2016 থেকে। মানে চাকরিও ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ। কেন টোটোর দিকে চলে গেলেন? চাকরি ভালো লাগতো না? না, তখন ভালো লাগতো না, কারণ খরচও বাড়ছে। আচ্ছা। তখন প্রাইভেট জব ছিল, খুব একটা বিশেষ পেতাম না। আচ্ছা। তখন এদিকে চলে টোটো নিজের টোটো কিনে চালান? হ্যাঁ, না, প্রথমে ভাড়া চালাতাম, লোকেরটা রোজ হিসেবে দিয়ে দিত। এবং কখন থেকে কখন চালান? এখনো চালান আপনি টোটো? হ্যাঁ, এখনো চালাই। কোন সময় চালান দিনে? এখন যদি সিবি ম্যাচ না থাকে তাহলে সারাদিনই মোটামুটি ওটাই ফার্স্ট আগে। বাবা। হ্যাঁ,
মানে শ্রোতারা আপনি কল্পনা করুন, উনি তার জীবিকা নির্বাহের জন্য কিন্তু টোটো চালানোর উপর এখনো নির্ভর করে থাকেন। যদিও ক্রিকেটের একটা খুব দুরূহ কাজ উনি কিন্তু সফলভাবে করেন, সিএবি তাকে বারবার ডাকে। কালকেই ওনার সঙ্গে কথা হচ্ছিল আমার, উনি বলছেন বেশ কয়েকটি খেলার রিপোর্ট জমা দিতে আমি আসতে হবে। তো স্কোরারদের পুরোপুরি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া সম্ভব নয়, অন্য কিছু তাকে করতেই হয়। একদম একদম। আচ্ছা, বিসিসিআই স্কোরার হলেও সম্ভব না, ইন্টারন্যাশনাল ধরুন আইসিসি ম্যাচের স্কোরার তাদেরও সম্ভব না, তাদের অন্য কিছু করতে হয় জীবনে। আচ্ছা, কিন্তু স্কোরিংটা তো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তাহলে পেমেন্টটা সেই লেভেলের নয় এখন আপনি বলছেন স্কোরারদের জন্য? স্কোরারদের জন্য পেমেন্টটা ঠিকই আছে, ঠিকই আছে আপনার, যেহেতু এটা তো সারা বছরের ব্যাপার নয়, সিজনাল ব্যাপার। বাকি স্কোরাররা কি করেন অন্য প্রফেশনে যারা আছেন? তো আপনার সঙ্গে তো অনেকের আলাপ আছে। কেউ চাকরি করেন, কেউ স্কুল টিচার, আচ্ছা, কেউ ব্যাচেলার। আচ্ছা, আপনি বলছিলেন আপনি আম্পায়ারিংও করেছেন? হ্যাঁ। কোন সময়টা? 1998 আর 1999। আচ্ছা, তখন ডিস্ট্রিক্টে করেছিলাম। আপনি ক্রিকেটের যে আনুষঙ্গিক নানা কাজ থাকে তার মধ্যে একটি হচ্ছে আম্পায়ারিং, অবশ্যই গুরুত্বপূর্ণ, একটি স্কোরিং, দুটোই করেছেন। একদম। আচ্ছা, তো কোনটা বেটার লেগেছে, ভালো কোনটা বেশি লেগেছে? ভালো আমার স্কোরিংটাই। কেন স্কোরিং ভালো লাগে এটা আমরা জানতে চাই, কারণ আমার মনে আছে আমি দেখেছি প্রচুর স্কোরারদের আমার সঙ্গে কাজ করতে, যখন আমি ধারাভাষ্য দিয়েছি কোনো কোনো সময়। নানা পেন নিয়ে আপনারা বসেন এবং বিশাল বড় একটা আপনাদের কাগজ থাকে, তার মধ্যে মার্ক করতে থাকেন, ব্যাটারদের নাম ইত্যাদি লিখতে হয়, প্রত্যেকটা বল লিখতে হয়। আমরা দেখেছিলাম 6 বল হলে কেটে দেওয়ার একটা সিস্টেম থাকে, একটা ওভার। এই জিনিসটা তো বেশ কঠিন। মানে ভালোবাসার জায়গাটা কোথায় এখানে আমি জানতে চাই। ভালোবাসার জায়গাটা আগে তো বক্স মেথডে হতো। আচ্ছা, মেথডগুলো একটু স্কোরিং এর ব্যাপারটা বলুন, আপনি কি হ্যাঁ করেন? অবশ্যই অবশ্যই। আগে হতো বক্স মেথডে, বক্স মেথডের থেকে এখন এসে লিনিয়ার। লিনিয়ার এসে অনেক আগেই। আচ্ছা, তবে আমি লিনিয়ারটা জানতাম না। বক্স মেথডটা কি? বক্স মেথড নর্মাল স্কোরিং, যেটা বুকে মানে বিভিন্ন জায়গায় লিখতে হয়। আচ্ছা, আর লিনিয়ার মেথডটা আরো ইজি। আচ্ছা, কি ইজি মানে বুঝতে পারলে অনেক ইজি, একবারে সব হয়ে যায়। সংক্ষেপে যদি বলেন, আপনি একটা ম্যাচ চলছে, যখন শুরু হলো ম্যাচটা, আপনাকে জানানো হলো এই বল করতে আসছে, ব্যাট করতে আসছে, আপনি কিভাবে কাজটা শুরু করেন? ফার্স্ট টাইম তো দুটো ব্যাটসম্যানের নাম আগে নিতে হবে, তারপর বোলারের নাম। এইভাবেই ফার্স্ট টাইম স্টার্ট করতে হবে। এবার প্রতিটা বল আপনি লিখতে লিখতে যাবেন? একদম। আচ্ছা, লিনিয়ারে যেটা আমাদের যোগ বিয়োগ ব্যাপার, মানে একবারই টোটালটা সব হয়ে যায়। আর বক্স মেথডকে বিভিন্ন জায়গায় লিখতে হতো। আচ্ছা, লিনিয়ার মেথডে একবারই আপনি যোগ বিয়োগ করতে, যোগ বিয়োগটা আপনি কিভাবে করেন? ওটা একদম কলাম সিস্টেম, তো লাইন বাই লাইন একদম। মানে আপনি নিজেই করেন না ক্যালকুলেটরের সাহায্য নিতে? নিজেই মুখে মুখেই হয়ে যায়, যেহেতু আগের লাইনেই টোটালটা হয়ে যাচ্ছে। কিন্তু কোথাও তো ভুল হতে পারে, এরকম হয়েছে কোনো সময় আপনার ভুল? ভুল তো কাজ করলে তো ভুল হবে। হ্যাঁ, কিন্তু এটা কঠিন। আমরা ওই মানসিকভাবে যোগ করতে করতে আপনি যাচ্ছেন সবার বোলিং স্ট্যাটস, রানস, 4 কটা, 6 কটা, কটা সিঙ্গেল, কটা 2, কটা 3, এটা হিসেব রাখা তো কঠিনই একদম। এবং ওই ইনস্ট্যান্টে আপনাকে করতে হচ্ছে, প্লাস আম্পায়ারের সঙ্গে আপনাকে একটা সংযোগ স্থাপন করতে হয়। অবশ্যই। শ্রোতা বন্ধুরা, আম্পায়ারকে আপনি দেখেছেন সিগন্যাল দেন 4 মারছে, 6 মারছে, নো বল, ওয়াইড, এগুলো কিন্তু স্কোরারের জন্য প্রাইমারিলি। এটা আমরা অনেক সময় ভাবি না, আমরা ভাবি দর্শকের জন্য। স্কোরার ওটা দেখবেন, স্কোরার সেটা নোটিফাই করবেন, তাহলে কিন্তু এই কাজটা সম্পূর্ণ হলো, তাই তো? এই বৃত্তটা সম্পূর্ণ হলো। একদম রাইট। এবার এখানে যদি কোনো মিসকমিউনিকেশন হয়, তাহলে কিন্তু স্কোরিংটা, অফিসিয়াল স্কোরিংটা পাল্টে যেতে পারে। ধরুন ডেড বল হয়েছে, কিন্তু স্কোরার কোনো কারণে সেটা মিস করেছেন, তাহলে কিন্তু সেই ডেড বলটা কাউন্ট হলো না যতক্ষণ আপনি লিখছেন, তাই না? তাই না, আপনাকে সজাগ থাকতে হবে। একদম। যখন কোনো ক্ল্যারিফিকেশন দরকার, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করেন আপনারা? কোনো ডাউট হলে আই কন্ট্যাক্ট থাকে বা তাদের, এটা বেশ কঠিন। কোনো ওয়াকি টকি বা কানের ইয়ারপিস বড় খেলায় হয় কি ব্যবহার? হ্যাঁ, বড় খেলায় ব্যবহার হয় সাধারণত আমাদের এই ধরনের। তা আপনাকে ওইভাবে যোগাযোগ করে করতে? হ্যাঁ। আচ্ছা, এবার ময়দানে কোন কোন খেলা আপনি করেছেন যেগুলো আপনার স্মৃতি খুব ভালো মনে আছে, এখনো তো করছেন, এবং সেটা কোন কোন বড় প্লেয়ারের জন্য আপনি স্কোরিং করেছেন যদি একটু জানান? করেছিলাম তখন তো আনঅফিসিয়ালি, তখন আমি সিরিজ করার নয়। হ্যাঁ, ক্লাবের 2001, 2002 ওই সময় আমি কালীঘাটেরও লিখেছিলাম, হাওড়া ইউনিয়নেরও লিখেছিলাম। তা হাওড়া ইউনিয়ন সেকেন্ড ডিভিশন ছিল তখন, ওই সময় আরপি সিং, সুরেশ রানা এরা খেলতেন। আচ্ছা, আর কালীঘাটে যখন লিখেছিলাম তখন অশোক ডিন্ডা, দীপদাস গুপ্ত, লক্ষ্মীরতন শুক্লা, এরকম সবার হয়ে আপনি স্কোরিং করেছেন এই ধরনের। আচ্ছা, আর এতটা কনসেন্ট্রেশন লাগে, স্কোরাররা কিন্তু বিরাম পান না। কমেন্টেটর হলে আমরা বিরাম পাই, আমরা উঠে যেতে পারি, বা ফোকাস একটু সরে গেলে আমরা ফিরে আসতে পারি। স্কোরাররা কিন্তু সেটা করতে পারে না। এতক্ষণ ধৈর্যটা, ফোকাসটা আপনি রাখেন কি করে আপনারা? প্র্যাকটিস হয়ে গেছে, অভ্যেস। আর স্কোরারকে এটা হতেই হবে, বল টু বল ফলো না করলে মিস হলেই গন্ডগোল। আর মিস হলেও আমরা নিজেরাই ধরতে পারবো, বিশেষ করে লিনিয়ার সিটেই ভুল যদি হয় ঠিক ধরা পড়ে যায়। এবং শ্রোতারা এটা ভেবে দেখুন, ধারাভাষ্যকার হয়তো একটা বলে ভুল ডেসক্রিপশন দিনে তিনি মেকআপ করতে পারেন তার ভাষার বা বলার শৈলী দিয়ে বা অন্য কোনো ডেসক্রিপশন দিয়ে, হ্যাঁ আমি এটা ভুল করেছি, হয়েছে। কিন্তু স্কোরারের ক্ষেত্রে যেটা হচ্ছে, উনি লিখে ফেলছেন, একটা বল হয়ে যাচ্ছে তার উপর, তখন উনি হয়তো রিয়েলাইজ করছেন যে একটা ভুল হয়েছে। এই মেকআপ করাটাকে বেশ কঠিন। আর একটা বল হয়েই যাচ্ছে, মানে বল হয়েই যাচ্ছে পরপর, তাই বেশ কঠিন একটা কাজ ভীষণ। কিন্তু এর মধ্যেও আপনি আনন্দ খুঁজে পান। অবশ্যই। আচ্ছা, অবশ্যই। আর টোটো যে চালান, এই পরিশ্রমটা আপনাকে মানে একটা দৈহিক পরিশ্রম তো বটে, আপনার কি সেটাও ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। যেহেতু এটাও ভালো লাগে, ওটা তো আমার জীবিকা নির্বাহের জন্য করতেই হবে। তো ম্যাচ থাকলে হয়তো সেটা সম্ভব হয় না, ম্যাচ থাকলে খুব কম সময় পাই। ম্যাচ থাকলে সকালবেলা খুব ভোরে উঠে যেতে হয়। আচ্ছা, ভোরে উঠে গিয়ে আবার টোটো স্টপ করে আবার ঠিক ম্যাচে অ্যাটেন্ড করতে হয়। যেদিন খেলা থাকে সেদিন আপনি কি টোটো চালান? হ্যাঁ,
সেদিনও চালান? তখন সেদিনটা ভোরে উঠতে হয় ফার্স্ট। চালাবেন? হ্যাঁ, সেদিন বাদ কিন্তু আপনি দেন না না, তখন খুব জোর হলে 1 ঘন্টা তাও চালাবেন? আবার ম্যাচ শেষ হয়ে গেলে বাড়ি ফিরে যদি শরীর পারমিট করে তো তাও করেন? যদি ভোরে কখনো না পারি তাহলে কিন্তু রাতের বেলা আমি অনেক রাত জেগে মোটামুটি করি, কারণ যতক্ষণ আমার একটা ওটার উপর আমি তো ডিপেন্ডেন্ট। হয়তো সিবি টাকাটা আমি হয়তো এককালীন একটা সময় পাবো, আর ওই সময় ওই দিনের জন্য আমি টাকাটা পাচ্ছি। দৈনন্দিন যে লড়াই, সেটার যে রুজি রোজগারের উপর কিন্তু এখনো টোটোর উপরই নির্ভরশীল আপনি, কারণ সেই দিনের রোজগারটা আপনার হচ্ছে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি আছি, আমার ওয়াইফ, আমার 2 ছেলে। 2 ছেলে কি করে? বড় ছেলে হচ্ছে কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার, আর ছোট ছেলে হচ্ছে ক্লাস 9। এবং আপনি একমাত্র আর্নিং মেম্বার পরিবারে? আর্নিং মেম্বার। আপনার রোজগারই চলে? আমার রোজগারই চলে। তো পরিবার থেকে আপনার এই স্কোরিং ব্যাপারটাকে কতটা সমর্থন করে? ভীষণ, কারণ ভীষণভাবে স্কোরিং নিয়ে অনেকের কাছে ভালো শুনেছি। একটা সত্যি কথা বলুন, এই যে স্কোরিং করছেন, সেদিন আপনি টোটো চালাতে পারছেন অনেক ঘন্টা, এতে আপনার কি আর্থিক ক্ষতি হচ্ছে না লাভই হচ্ছে ওভারঅল দেখলে? ক্ষতি তখন ওই মুহূর্তে হলো, ক্ষতি সেটা পূরণের জন্য আমাকে পরে এই জন্য গাড়িটা নিয়ে বেরোতে হয়। তাহলে আপনারা শ্রোতারা এটা বুঝেন, এই জন্য এই প্রশ্নটা করলাম। উনি কিন্তু ওনার ভালোবাসার জন্য স্কোরিংটা করছেন, এমন নয় যে ওই দিন ওনার বেশি লাভ হচ্ছে বা কিছু। এই যে ময়দানে আসছেন এবং ওনার যে স্বপ্ন ইডেন গার্ডেন্সে বসে স্কোরিং করা, সেটা কি এখন অব্দি সফল হয়েছে? সফল বলতে লাস্ট আমি ইডেন গার্ডেন্স ম্যাচ করি 2003, তখন 95 পয়েন্টসের খেলা হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমার শেষ হাইট এন্ড ওয়েট এই খেলা আমিও খেলেছি একদম শেষ বিদায়। তখন আমি মাঠটা ছোট করে খেলা হতো, একদম মাঠটাকে 3টে ভাগ করা হতো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। একদম সব থেকে ভালো মেমোরি একটা মনে আছে যে একটা সময় 10 জন খুব শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, প্রচন্ড গরমে খেলা হয়েছিল। 10 জনের মধ্যে কিন্তু 10 জনতম কিন্তু আমি ছিলাম। আচ্ছা, কারণ এত প্রচন্ড গরমেই খেলা হতো, প্রচন্ড গরমে খেলা হয়েছিল। তা ওটা আমার ভালো একটা মনে রয়েছে। এই হচ্ছে একটা কথা বলুন, আপনি যে এখন কি ধরনের খেলা করছেন সিবির হয়ে? এই তো কদিন আগেও করছিলেন আপনি স্কোরিং। একদম সিবিকে বলা যাচ্ছে বিভিন্ন রকম ফরম্যাট, যে কোনো মাঠে যে কোনো জায়গায় আপনি ফার্স্ট ডিভিশনও করেন, এজ গ্রুপও করেন, সব আন্ডার 13, 15, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, সিবি রিলেটেড যত খেলা আছে সিবি আমাকে পাঠালেই সবেতেই আমি প্রস্তুত। তো আপনি এজ গ্রুপ খেলা তো অনেক বছর করছেন স্কোরিং, মানে বাচ্চাদের খেলা, সেখান থেকে অনেক তারকা জানেন যাকে আপনি ছোটবেলায় দেখেছেন, এখন ধরুন খেলছে, অভিমন্যু, ঈশ্বরন, বেরম, কেউ কারোর কথা মনে পড়ছে? না সেরকম ভাবে, যেহেতু অনেকদিন গ্যাপ ছিল না। হ্যাঁ, কিন্তু 2000 আপনি তাহলে 2020-তে ফিরলেন, আপনি হয়তো সেই সময় করেছিলেন 2000 ওই সময়, হয়তো তারা কেউ এখন স্টার হয়েছে, আপনার মনে নেই, হতেই পারে, কারণ এত বছর আপনার গ্যাপ ছিল মাঝে। তো ভবিষ্যতে স্কোরার হিসেবে আর কি আপনি অ্যাচিভ করতে চান, এটা যদি জানেন? আমাদের অনুষ্ঠান একদম শেষ লগ্নে চলে এসেছে। স্কোরার হিসেবে বড় ধরনের যদি ম্যাচে সিবি সুযোগ দেয়। কিরম ম্যাচ চাইছেন আপনি? যেরকম সিবি দেবে। যেমন ফার্স্ট ডিভিশনে যে খেলা হয়, তার বড় খেলা, সেমিফাইনাল, ফাইনাল, এগুলো আপনি ইন্টারেস্টেড? এখনো পাননি সেরকম খেলা? আর তারপর আন্তর্জাতিক খেলায় একদিন স্কোরিং করার ইচ্ছে রয়েছে? অবশ্যই, যদি বিসিসিআই থেকে পরীক্ষা হয় নিশ্চয়ই সিবি আগে পাঠাবে না, যাদেরকে পাঠাবে, যদি সুযোগ পাই তো চেষ্টা করব। বেশ। আর ছেলে 2 জন ছেলে আছে আপনার? হ্যাঁ। তাদের কি ক্রিকেটে ইন্টারেস্ট আছে আপনার মতো? হ্যাঁ, ছোট জনে আছে। তো আমার কিছু যতটা সাধনা পূরণ হলো চেষ্টা আছে, ছেলেরা যদি করে, একজন ইচ্ছা আছে এদিকে আসা, স্কোরিং এর দিকে ভীষণ। আচ্ছা, এবং আমাদের অনুষ্ঠান একদম শেষ হতে চলেছে। একটা ইন্টারেস্টিং কথা আমি বলে শেষ করব, যে ক্রিকেট খেলা আমরা সবাই উপভোগ করি, ভারতের ধর্মই বলা হয় একটা ধর্ম, এবং আমরা মাঠে সেই উত্তেজনা ফিল করি, কিন্তু ক্রিকেট খেলা সুষ্ঠুভাবে চালিত করার জন্য বহু মানুষের ভূমিকা থাকে, তাহলে নইলে কিন্তু ক্রিকেট চলে না। হ্যাঁ, এখন ডিজিটাল স্কোরিং এসছে, ইত্যাদি এসে, কিন্তু যে ডকুমেন্ট যেটা দরকার, সেই ডকুমেন্টটা কিন্তু স্কোরাররা প্রোভাইড করেন, তাদের ছাড়া কিন্তু খেলা হবে না। এই যে রেকর্ড বুকে যে নামগুলো উঠে যাচ্ছে প্লেয়ারদের, এবং সবসময় যেন থেকে যাচ্ছে, এই কোন সালে কবে WG গ্রেস কী করেছিলেন, বা ধরুন সচিন তেন্ডুলকর, ডন ব্র্যাডম্যান কী করেছিলেন, এইগুলো কিন্তু রয়ে গেছে একমাত্র স্কোরারদের একনিষ্ঠ কাজের জন্যে। এবং সেই যে ট্র্যাডিশন, সেটা কিন্তু মেনটেন করা দরকার। অনেকে স্কোরিংয়ে আসতেও চান না, অনেক সময় সবাই কিন্তু এখানে আসতে চান না। আপনার মতো প্যাশনেট লোক স্কোরিংয়ের ক্ষেত্রে খুব কমই আছেন। এই সারাদিন রোদে জলের মধ্যে বসে থাকা, এবং বড় খেলা যেগুলো মাল্টি ডে খেলা করলে তো আরও বেশি খাটনি, তখন এই ফিজিক্যাল লেবারটা আপনার কতটা কষ্ট দেয় মাঝে সাঝে, অনেক রকম ওয়েদারে আপনাদের খেলা করতে হয়, কতটা কষ্টদায়ক এটা? কষ্ট বলতে তো বল টু বাই বল তো ফলো করতেই হয়, এবারে সেটা একটা ধৈর্য হয়, তারপর ধৈর্য ব্যাপার আছে। তারপর বল টু বল যখন হয়, খেলার মধ্যে ডুবে থাকি, তখন কষ্ট আর মনে হয় না। এই খেলার মধ্যে ডুবে থাকাটাই হচ্ছে আসল ব্যাপার। তারকবাবু বহু বছর ধরে এই খেলার মধ্যে ডুবে আছেন, এবং সাধারণ মানুষ কিন্তু এটা করবেন না। উনি একটা প্রাইভেট চাকরিতে চলে গেছিলেন, তারপর টোটো কিনে, প্রথমে টোটো ভাড়ায় চালানো, তারপর নিজের টোটো চালানো, এর মধ্যে উনি খবর পেলেন একদিন যে সিএবি আবার স্কোরার নিচ্ছে। সেই পরীক্ষায় গিয়ে উনি পাশ করলেন এবং সফলভাবে এখন স্কোরিং করছেন। আরো অনেক সোপান তার পার করার ইচ্ছে রয়েছে। আমরা আকাশবাণী তরফ থেকে তাকে শুভকামনা জানাবো, যে তিনি যেন অবশ্যই যে জায়গায় তিনি পৌঁছতে চান স্কোরার হিসেবে, সেখানে যেন তিনি পৌঁছন। অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের এই একটা ছোট ঝলক আমাদের দিলেন বলে, আকাশবাণীতে আসার জন্য, এবং পরে নিশ্চয়ই আবার কথা হবে। ধন্যবাদ। একদম ধন্যবাদ আকাশবাণীকে।